আপনাদেরকে বলছিলাম যে আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুন কাণ্ডে সেখানে ময়না তদন্ত বেনিয়ম। কেন্দ্রীয় নির্দেশিকা অমান্য করে সূর্যাস্তের পর হয়েছে ময়না তদন্ত। কার নির্দেশে ভাঙা হয়েছে এই নিয়ম? তৎকালীন অধ্যক্ষ কি জানতেন না? এই সমস্ত কিছু উঠছে একাধিক প্রশ্ন। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডে বারবার প্রশ্নের মুখে পড়ে নাস্তানাবুদ হয়েছে রাজ্য সরকার ও পুলিশ। এই মামলায় বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ প্রশ্ন তুলেছিল ময়না তদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হতে পারে। এরপরেই ধরা পড়ল ব্যাপক বেনিয়ম। কেন্দ্রীয় নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্ষণ খুনের মতো গুরুতর ঘটনায় ময়না তদন্ত হয়েছে কিনা সূর্যাস্তর পরে। লেখা আছে সূর্যাস্তের পরে কোন কোন বিষয়ে কোন কোন ইস্যুতে ময়নাতদন্ত করা যাবে না, যেরকম হোমিসাইড, সুইসাইড, রেপ এবং ডিকম্পোজড বডি। অর্থাৎ নির্দিষ্টভাবে এই যে ময়নাতদন্তটা হয়েছে সেই ময়নাতদন্তে কিভাবে হোমিসাইডের কেস, রেপের কেস, এইটা তড়িঘড়ি সূর্যাস্তের পরে এই ময়নাতদন্তটা হলো। তার মানে সন্দীপ ঘোষ প্রথম থেকেই এটাকে রেপ হিসাবে, হোমিসাইড হিসাবে দেখানোর চেষ্টা করেননি। তাই জন্য সন্ধ্যে 6টায় সূর্যাস্তের পরে এই ময়নাতদন্তটা হলো। কেন সূর্যাস্তের পর হয় না ধর্ষণ ও খুনের ময়না তদন্ত? থেকে সন্ধ্যে 7টা 10 সূর্যাস্তের পরে কেন এই ময়নাতদন্তটা হলো? দ্বিতীয়ত, ময়নাতদন্তে এত তড়িঘড়ি ময়নাতদন্তের কারণটা কি? চারবার ময়নাতদন্ত করা যায়, সেখানে বডিকে কেন একবার ময়নাতদন্ত, তাও সূর্যাস্তের পরে? যে সূর্যাস্তের পরে ধর্ষণের মামলা, খুনের মামলা, এই সমস্ত ময়নাতদন্ত করা হয় না। তার কারণ কি? একটি মেয়ের দেহ যখন পড়ে থাকে ফরেনসিক টেবিলে, তখন ওপেন লাইট, সেই লাইটে বোঝা যায় কি ধরনের অ্যাবিউজ তার উপরে করা হয়েছে। তাতে আলাদা করে নির্দিষ্টভাবে কালার অফ দ্য উন্ড থেকে শুরু করে বিভিন্ন কিছু দেখা হয়। অর্থাৎ এখানেও জল ঘোলা করার চেষ্টা করেছিল হয়তো সন্দীপ ঘোষ। এবং এখানেই বিস্তর ধোঁয়াশা। কি এমন তারা ছিল যে সূর্যাস্তের পর ময়না তদন্ত করা হলো অভয়ার? সন্ধ্যে 6:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত মাত্র 1 ঘন্টায় ময়না তদন্ত হলোই বা কিভাবে? আরজি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে কি এত তৎপরতা? কি গোপনের চেষ্টা করছিল হাসপাতাল কর্তৃপক্ষ? মর্টেমের ক্ষেত্রে বলা হচ্ছে যে খুব এমার্জেন্সি ছাড়া কিন্তু নাইট টাইম পোস্টমর্টেম করা উচিত না, এবং এমার্জেন্সি এক্সেপশনাল কেসে করা উচিত। তার কারণ কিন্তু আছে যে নাইট টাইম পোস্টমর্টেম অ্যাভয়েড করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো ন্যাচারাল ডে লাইটে যেভাবে ক্ষতগুলো দেখা যায়, আর্টিফিশিয়াল ডে লাইটে কিন্তু অত ভালোভাবে দেখা যায় না। সেটা 1 নম্বর। 2 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে অ্যাডিকুয়েট লুমিনেশন যদি না থাকে তাহলে কিন্তু ইনজুরি মার্ক মিস করে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। 3 নম্বর, এই যে নাইট টাইম ইনফ্রাস্ট্রাকচার যে কোনো হসপিটালে এবং পোস্টমর্টেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা স্কেলিটাল সার্ভিসের মধ্যে দিয়ে চলে। যতদিন যাচ্ছে ততই যেন অভয়া হত্যাকাণ্ডের রহস্য আরো জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত বিচার কি পাবে অভয়া? তাকিয়ে গোটা দেশ। রিপাবলিক বাংলা। এই আরজিকর কাণ্ডে পুলিশি তদন্তে সেখানে তথ্য প্রমাণ লোপাটে নিয়েও সন্দেহ প্রকাশ করলেন অভয়ের বাবাও। আর পাশাপাশি সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করার আর্জি জানিয়েছে অভয়ের পরিবার। দেখুন, বিষয়টাকে তো প্রথম থেকেই একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মেইন হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা বিক্ষোভ আন্দোলন, প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে। অভয়া খুনে প্রমাণ লোপাট। অভয় ধর্ষণ ও খুনের তদন্তে প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন বদলে ফেলা হয়েছে ঘটনাস্থলের অনেক কিছুই। এবার প্রায় একই প্রতিধ্বনি শোনা গেল অভয়ার বাবার গলাতেও। কালকে আপনি বলছিলেন যে ঘটনাস্থলটা নষ্ট করে দেওয়া হয়েছে।
হ্যাঁ, কিছুটা তো নষ্ট করা গেল। সিবিআই এতদিন সময় লাগতো না মনে হয়। বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মেইন হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা আমরা এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে। শুধুমাত্র সন্দেহ প্রকাশই নয়, রিপাবলিকের কাছে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগও করছে অভয়ার পরিবার। सब मिथ्ये কথা বলেছে আমাদের नामे। वो लोग भी एफआईआर नहीं किया, फिर हम बोला ना 6 बजे हम एफआईआर लिख के दिया था, वो रजिस्टर किया है 11:15 बजे। पुलिस को भरोसा किया है और अपने तरह से काम किया है। দিন যাচ্ছে আমরা আশা হারিয়ে ফেলছি, যত দেরি হচ্ছে তত আশা হারিয়ে ফেলছি, কাউকে আর ভরসা করতে পারছি না আমরা। অভয় শেষকৃত্য নিয়ে পুলিশের ভূমিকায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতার দাবি, অভয় শেষকৃত্যে পানিহাটি শ্মশানে ছিলেন নির্মল ঘোষ, ছিলেন কলকাতা উত্তরের ডিসি এবং 2 জন আইসি। শুভেন্দু প্রশ্ন, কি করছিলেন নির্মল ঘোষ? পানিহাটি শ্মশান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত হলেও কি করছিল কলকাতা পুলিশ? এদিকে আরজি করে দুর্নীতির তদন্তভার যেদিন সিবিআইয়ের হাতে গেল, সেদিনই হাসপাতালে দালাল চক্র নিয়ে মুখ খুলেছেন অভয়ের বাবা। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, সে তো করেই। সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষার, তারা ঠিক জানে। আমরাও অনেক আগে জেনেছি। অনেক বিষয় আছে, সেটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন এটা দেখুক ভালো করে। এখানে কোটি কোটি টাকার খেলা চলে। ধর্ষণ খুনের রহস্য ভেদে নেমেছে সিবিআই। তদন্তে আস্থা রাখলেও এই ইস্যুতে প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার। বলতে চাইছি সবাই একটু তৎপর হয়ে কাজটা করুক এবং সিবিআইয়ের উপর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থা রেখেই কাজটা, আমরাও আস্থা রেখেছি যখন, সেই আস্থা রেখে এত বড় ঘটনা তদন্ত করে কিছু একটা কুল কিনারা করুক। তা তো কোনো কুল কিনারা এখনো করতে পারেনি। এদিকে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত চিকিৎসক ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন অভয়ার বাবা মা। এই আবহেই অভয়ার পরিবারের কেন্দ্রীয় নিরাপত্তা প্রয়োজন বলে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের বোনের পরিবারকে আপনারা অমিত শাহজিকে চিঠি দিন। আপনাদের নিরাপত্তা খুব জরুরি, খুব জরুরি। আপনারা চিঠি দিন। আমি অনুরোধ করব, আপনারা যদি কনসেন্ট দেন, আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক। অভয় খুনের তদন্তে পুলিশের ফাঁকফোকর নিয়ে রাজ্যকে তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। বিস্তর গলদের পাহাড় পেরিয়ে সিবিআই কি পারবে আসল সত্য উদ্ঘাটন করতে? রিপাবলিক বাংলা। দিকে দিকে চলছে আরজি কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন প্রত্যেকে, শিল্পীরা, অভিনেতা, অভিনেত্রী প্রত্যেকে। অভয়ের বিচার দাবিতে অনড় সকলেই। আর এই আরজি কাণ্ড নিয়ে কি বলেছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি শহরের একজন সাধারণ অধিবাসী। যে অবস্থার মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি, আমরা বুঝতেই পারছেন কোন অবস্থার কথা বলছি। মানে I just want to talk about the top of the city right now. 14 তারিখে আমি দেখেছিলাম মানে লক্ষ লক্ষ মা বোনেরা তারা একটা আওয়াজ তুলেছিল, জবাব চাই। এটা ভুলতে পারবো না কোনোদিন আমি, কারণ আমার জীবনে এই দৃশ্য আমি কখনো দেখিনি। সেই ব্যাপারে দুটো কথা বলতে চাই। যারা এই নিষ্ঠুর, দানবীয়, পাশবিক ঘটনা ঘটিয়েছে মনুষ্য সমাজে, তারা কিন্তু একটা সাহায্য পেয়ে, শক্তিকে অবলম্বন করে এই সংগঠিত যে অত্যাচারী বলবো, হত্যাকাণ্ড এটা ঘটিয়েছে, এটা সবাই বুঝতে পারছে যেটা এটা একটা সংগঠিত অপরাধ। তার জবাব চেয়েছে আমার রাজ্যের, দেশের এবং দেশের বাইরেও সব মা বোনেরা। তবে একটা কথা আমি বলতে চাই, যে প্রতিরোধ ধ্বনিত হয়েছে, যে ভাষা ধ্বনিত হয়েছে, সে কণ্ঠ যেন না থামে, তাহলে কিন্তু ব্যাড ডিজাইড ধরে নিতে হবে। কারণ যারা এটা করে তারা
অতীত থেকে কিছু শিক্ষা নিয়ে নিজেদের সবল করার চেষ্টা করে, যদিও তাদের সবল করার জন্য লোক আছে। তারা জানে যে মানুষ ভুলে যাবে, কিছুদিন আমরা একটু ঘাপটি মেরে থাকি, তারপরে আবার সেই একই সহযোগিতায় একই সাহায্য নিয়ে বুক ফুলে রাস্তায় বেরোবো। এটা হল সর্বনাশ। এই প্রতিবাদের ধ্বনি যেন থেমে না যায়, কণ্ঠ যেন রুদ্ধ না কেউ করতে পারে। বিচার চাই, সতর্ক থাকতে হবে, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, তাহলে সর্বনাশ। আগামী প্রজন্মকে আমরা হায়না অধ্যুষিত একটি অন্ধকার জঙ্গল উপহার দিয়ে যাব, সেটা এখনকার অপরাধের চেয়ে আরো বড় অপরাধ হয়ে দাঁড়াবে। আগের তারিখে কথাটা বললাম, কেননা 14 তারিখে রাত্রি আমাকে ভীষণ ভাবিয়েছে। একটা স্বাধীন দেশে পরাধীনতার শৃঙ্খল ভাঙার গান, সেই বঙ্গনারী সবার আগে। মাঝে মাঝে এই কদিন বিস্ময় প্রশ্ন জাগে যে এই দৃশ্য পৃথিবী কখনো দেখেছে আগে? না, দেখেনি। এই দৃশ্য যারা দেখেছে তারা সবাই এই কথাই বলবে যে মা বোনেরা, তোমরা কিন্তু থেমে থেকো না, তোমার পাশে অগণিত জনগণ আছে, মানুষ আছে। আর আমার এই ভাবনাটাকে শেয়ার করতে পেরে তোমাদের সঙ্গে আমি খুবই, কি বলবো, আমার তো এখন পৃথিবী ছাড়ার সময়, কিন্তু এত সহজে পৃথিবী আমি ছাড়বো না। তোমাদের সঙ্গে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সতর্ক থেকো। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। তোমাদের সবাইকে আমার আন্তরিক প্রণাম।